So, hello, future doctors. I welcome you all to this wonderful platform of CAT and Aspirants. হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা প্রাইমারিলি দুটো বিষয়ে আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটির আন্ডারে যে স্টেট কোটা কাউন্সিলিংটা কন্ডাক্ট করানো হচ্ছে, সেই কাউন্সিলিং অ্যাটেন্ড করার সময় তোমাদের কী কী ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট হবে এবং কোন কোন ডকুমেন্টস তোমরা কোন কোন ফরম্যাটে নিয়ে যাবে এবং ডকুমেন্টসগুলো তোমরা কীভাবে নিয়ে যাবে, প্রথমত এই বিষয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয়ত আমরা এই বিষয়ে আলোচনা করব যে ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটসদের ভেরিফিকেশন সেন্টারগুলো থেকে বলা হচ্ছে যে তাদের ওবিসি সার্টিফিকেটটা রি-ইস্যু অথবা রিভ্যালিডেট করে নিয়ে আসতে। একদম সোজাসুজি যদি আমি বলি তাহলে তাদের সার্টিফিকেটগুলোকে রিনিউ করে এনে সাবমিট করতে বলছে, নতুন সার্টিফিকেট সাবমিট করতে বলছে। তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়ে আলোচনা করব যে তোমরা যদি ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট হয় এবং তোমাদের কাছে যদি একটা ওবিসি সার্টিফিকেট থাকে, সেটা ওবিসি এ হতে পারে বা ওবিসি বি হতে পারে, তাহলে সেই সার্টিফিকেটগুলোকে তোমরা খুব ইজিলি রিভ্যালিডেট বা রি-ইস্যু কী করে করাবে। কেমন, অনেকেই কিন্তু কনসার্নিং এইচডিও অফিস থেকে রিভ্যালিডেট সার্টিফিকেট পেয়ে গেছে। কেমন, তো আমি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা আলোচনা করব। পাশাপাশি আমাদের ইউটিউবের কমেন্ট সেকশনে অথবা আমাদেরকে টেলিগ্রামে অনেকেই অনেকগুলো কোয়েশ্চেন করেছো, প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তর আমি এক এক করে দিয়ে যাবো। অ্যাকচুয়ালি আমাদেরও এক্সাম রিলেটেড কিছু কারণের জন্য আমরা প্রপার টাইমে সবাইকে উত্তর দিতে পারিনি। পুরো ভিডিওটা তোমরা দেখো, তারপর যদি তোমাদের মনে কোনো রকমের কোনো কোয়েশ্চেন্স বা কোয়ারিজ আসে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জিজ্ঞেস করো, আমরা চেষ্টা করবো সাথে সাথেই তোমাদেরকে উত্তর দিয়ে দাও। কেমন, ওকে। তো প্রথমত আমরা এটা ডিসকাস করব যে ডকুমেন্টস ভেরিফিকেশন সেন্টারে তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। একদম যেভাবে তোমাদেরকে বলবো, যে ডকুমেন্টস নিয়ে যেতে বলবো সেভাবেই তোমরা ডকুমেন্টসগুলো নিয়ে যাও, তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে যাবে। ওকে, আচ্ছা। প্রথমত হচ্ছে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার অ্যান্ড পেমেন্ট রিসিপ্ট জেনারেটেড অনলাইন আফটার সাকসেসফুল পেমেন্ট। মানে রেজিস্ট্রেশন যখন তোমরা করলে, রেজিস্ট্রেশন করার পর যখন তোমরা পেমেন্ট করে দেবে, মানে ফিসটা যখন পেমেন্ট করবে, তারপর দেখবে একটা ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট হচ্ছে। এবারে সেটা অনেক সময় অটোমেটিক্যালি জেনারেটেড হয়ে যায়, আর যদি অটোমেটিক্যালি জেনারেট না হয় তাহলে তোমরা কী করবে, ক্যান্ডিডেট প্রোফাইল লেটারটা যদি তোমাদের অটোমেটিক্যালি জেনারেট না হয় তখন তোমরা কী করবে, বেশিরভাগ সময় দেখা যায় ফিস পেমেন্ট করার সাথে সাথেই ক্যান্ডিডেট প্রোফাইল লেটারটা জেনারেট হয়ে যায়। যদি না হয় তাহলে কী করবে, যদি না হয় তাহলে তোমরা আবার একদম মেইন পেজে গিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর তোমাদের কাছে ওটিপি চাইবে, ওটিপিটা দেবে, দেওয়ার পর দেখবে তোমাদের সামনে এরকম একটা ইউজার ইন্টারফেস খুলে আসে। কেমন, আচ্ছা। এবারে এখানে দেখবে ভিউ অর ডাউনলোড লেটার্স বলে একটা অপশন আছে, এই অপশনটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা ইউজার ইন্টারফেস খুলে আসবে। এখানে তোমরা জেনারেটেড ক্যান্ডিডেট প্রোফাইল লেটারটা ক্লিক করবে। এখানে ড্রপডাউন মেনু থেকে এটা সিলেক্ট করবে, করে এখানে রাউন্ড 1টা সিলেক্ট করবে। এখানে ক্লিক করে দেখবে রাউন্ড 1 অপশন আসছে, রাউন্ড 1 সিলেক্ট করে এখানে ভিউ অপশনটা ক্লিক করবে, দেখবে তোমাদের ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট হয়ে গেছে। এবারে এই যে ক্যান্ডিডেট প্রোফাইল লেটারটা আছে না, সেখানে দেখবে একটা ভেন্যু মেনশন করা আছে, একটা টাইম মেনশন করা আছে এবং একটা ডেট মেনশন করা আছে। চেষ্টা করবে সেই ডেটে সেই টাইমের মধ্যে সেই ভেন্যুতে গিয়ে তোমাদের ডকুমেন্টসটা ভেরিফাই করে নেওয়ার জন্য। জেনারেলি দেখবে টাইমটা এরকম লেখা থাকে 11 AM to 4 PM, ঠিক আছে। তো 11টা থেকে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন স্টার্ট হবে। যেহেতু সেন্টারগুলোতে অনেকটা রাশ চলে, তো চেষ্টা করবে তোমরা একটু আগে যাওয়ার, ঠিক আছে। যত আগে যাবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন তত তাড়াতাড়ি হবে। ওকে, এরপর এখানে অনেকের মনে একটা ডাউট থাকে যে দাদা ফি পেমেন্ট রিসিট কি আলাদা করে নিতে হবে। দেখো, ফি পেমেন্ট রিসিট জেনারেলি তোমাদের যে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার আছে তার সেকেন্ড পেজের মধ্যেই থাকে, বাট আমি তোমাদেরকে বলছি তোমরা সবাই আলাদা করে ফি পেমেন্ট রিসিটটা নিয়ে যাবে। ফি পেমেন্ট রিসিট তোমরা কোথায় পাবে, এখানে দেখো তোমরা লগ ইন করবে, ঠিক আছে। লগ ইন করার পরে ওটিপি দেবে, দেওয়ার পরে তোমাদের সামনে এরকম ইউজার ইন্টারফেস আসবে। এরপর এখানে দেখবে ফি পেমেন্ট ডিটেলস বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবে, করে তোমরা ফি পেমেন্ট রিসিটটা ডাউনলোড করে নেবে। কেমন, তাহলে বুঝতে পারলাম যে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার এবং ফি পেমেন্ট রিসিপ্টটা কি। আচ্ছা, এবারে কিছু কিছু ভেরিফিকেশন সেন্টারে এই ক্যান্ডিডেট প্রোফাইল লেটারটাকেই অ্যাকনলেজমেন্ট স্লিপ বলেছে। অ্যাকনলেজমেন্ট স্লিপ আর ক্যান্ডিডেট প্রোফাইল লেটার সেম। এরকম দেখবে যে চেকলিস্টটা তোমাদেরকে দেওয়া হচ্ছে সেখানে লেখা আছে অ্যাকনলেজমেন্ট স্লিপ। অ্যাকনলেজমেন্ট স্লিপ আর ক্যান্ডিডেট প্রোফাইল লেটার বোথ আর সেম। ওকে, এরপর দেখো ডমিসাইল সার্টিফিকেট। ডমিসাইল সার্টিফিকেটের উপরে একটা ডেডিকেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি পাবলিশ করা আছে। সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে রাখছি, তোমরা সেই ভিডিওটা দেখে নিও। ডমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে যে ডমিসাইল প্রোফার্মাগুলো দেওয়া হয়েছে A1 A2 অথবা B, এই তিনটের মধ্যে যেটা তোমাদের জন্য অ্যাপ্লিকেবল সেটা তোমরা নিয়ে যাও। আর যদি কারোর কাছে একটা ভ্যালিড ই ডিস্ট্রিক্ট ডমিসাইল থাকে, মানে যে ডমিসাইলটা ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে কালেক্ট করা হয়েছে, তাহলে সেটাও অ্যাকসেপ্ট করছে। কিন্তু যাদের কাছে ই ডিস্ট্রিক্ট ডমিসাইল আছে তারা কী করবে, তোমরা তোমাদের বাবা অথবা মা দুজনের মধ্যে যে কোনো একজনের আধার, ভোটার অথবা পাসপোর্ট, এই তিনটের মধ্যে যে কোনো দুটো আইডি কার্ড নিয়ে যাবে। অরিজিনাল যদি না নিয়ে যেতে পারো তাহলে অ্যাটলিস্ট জেরক্স নিয়ে যাও, ঠিক আছে। এবং জেরক্স কপিগুলোকে ওনাদের দ্বারা সেলফ অ্যাটাস্টেড করে নিও, অ্যাটাস্টেড করে নিয়ে ডেট দেবে। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, এরপর যারা ডমিসাইল প্রোফার্মা বি সাবমিট করবে তাদের ক্ষেত্রে প্যারেন্টের আইডি কার্ড সাবমিট করতে হবে, মানে আইডি কার্ডের জেরক্স কপি সাবমিট করতে হবে। ডমিসাইলের যে ভিডিওটা তোমাদেরকে বললাম, ডেডিকেটেড একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করা আছে ডমিসাইল সার্টিফিকেটের উপরে, সেই ভিডিওটা তোমরা দেখে নিও, তাহলে এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, যারা আদার্স ডমিসাইল প্রোফার্মা সাবমিট করবে, মানে প্রোফার্মা A1 A2 অথবা ই ডিস্ট্রিক্ট, তাদের জন্য এটা নয়, এটা যারা শুধুমাত্র ডমিসাইল প্রোফার্মা বি সাবমিট করবে তাদের জন্য। আচ্ছা, এরপর তোমাদেরকে একটা ভ্যালিড
কাস্ট সার্টিফিকেট প্রডিউস করতে হবে। এবং মাথায় রাখবে কাস্ট সার্টিফিকেটটা যেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের দ্বারা ইস্যু করা কাস্ট সার্টিফিকেট হয়, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা ইস্যু করা কাস্ট সার্টিফিকেট থাকলে তবেই সেটা ভ্যালিড হবে, আদারওয়াইজ কিন্তু ভ্যালিড হবে না। ওবিসি এ এবং ওবিসি বিদের প্রসঙ্গে আমি একটু পরেই ডিসকাস করছি। কাস্ট সার্টিফিকেটের রিগার্ডিং একটা জিনিস আমি তোমাদেরকে বলি, অনেক সময় অনেকেই বলছে যে এই ধরনের কাস্ট সার্টিফিকেট অ্যাকসেপ্ট করবে না বা ওই ধরনের কাস্ট সার্টিফিকেট অ্যাকসেপ্ট করবে না। এগুলো কারোর কোনো রকমের কোনো কথা শোনার কোনো দরকার নেই। তোমরা কী করবে, তোমাদের যে কাস্ট সার্টিফিকেটটা আছে সেটা নিয়ে তোমরা এসডিও অফিসে যাবে। এসডিও অফিসে গিয়ে সেখানে একজন ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসার আছেন, ঠিক আছে, অফিসার বা ইন্সপেক্টর ওখানে থাকেন একজন, ওনার সাথে কথা বলবে। ওনাকে তোমার যে কাস্ট সার্টিফিকেটটা আছে সেটা দেখাবে, দেখানোর পর জিজ্ঞেস করবে আমি নিটের কাউন্সিলিং অ্যাটেন্ড করবো, আমার এই কাস্ট সার্টিফিকেটটা ভ্যালিড হবে কি হবে না। যেমন যদি তোমার মনে কোনো রকমের কোনো কনফিউশন থাকে, তোমার যে কাস্ট সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা নিয়ে তোমার মনে যদি কোনো রকমের কোনো কনফিউশন থাকে, কোনো রকমের কোনো সংশয় থাকে, তুমি তোমার কাস্ট সার্টিফিকেটটা নিয়ে তোমার যে লোকাল এসডিও অফিস আছে সেই অফিস ভিজিট করবে, করে সেখানে একজন ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসার থাকেন, এসডিও অফিসে আছে, ওনাকে তোমার কাস্ট সার্টিফিকেটটা দেখাবে। দেখার পর এটা জিজ্ঞেস করবে যে স্যার বা ম্যাডাম আমি এই সার্টিফিকেটটা নিয়ে ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি 2025 যেটা স্টেট কোটা কাউন্সিলিং হচ্ছে সেই কাউন্সিলিংটা অ্যাটেন্ড করব, তো এই সার্টিফিকেটটা ভ্যালিড কি ভ্যালিড নয়। যদি উনি বলে দেন এই সার্টিফিকেটটা ভ্যালিড, তাহলে সেই সার্টিফিকেটটা নিয়ে তুমি কাউন্সিলিং অ্যাটেন্ড করো, কেমন। আর যদি বলে দেয় যে ভ্যালিড নয়, তাহলে ফার্দার যা স্টেপ নিতে হবে সেই স্টেপ তুমি নাও, কেমন। মানে যদি বলে যে ভ্যালিড নয়, তাহলে তুমি অন্য যদি কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে চাও, তাহলে সেই দিনই অন্য যে কাস্ট সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে দেবে। বাট আগেই কারোর কথার উপরে কোনো ধরনের রিলাই করবে না, তোমরা গভর্নমেন্ট অফিসিয়ালস যেটা বলছে ওনাদের কথার উপরে রিলাই করবে, কেমন। কে কী বললো আশেপাশে সেগুলো শোনার কোনো দরকার নেই, ওকে। এরপর দেখো নিট ইউজি 2025 অ্যাডমিট কার্ড তোমাদের নিয়ে যেতে হবে। আচ্ছা, অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা মাথায় রাখবে, সেটা হচ্ছে তোমাদের যে অ্যাডমিট কার্ডটা আছে নিট ইউজি 2025 যে অ্যাডমিট কার্ডটা আছে সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমাদেরকে ফিল করে নিয়ে যেতে হবে। ফিল করে নিয়ে যেতে হবে মানে তোমরা যখন নিটের এক্সাম দিতে গিয়েছিলে তখন তোমরা অ্যাডমিট কার্ডটাকে যেভাবে নিয়ে গেছিলে ঠিক সেভাবেই তোমরা অ্যাডমিট কার্ডটাকে নিয়ে যাবে। মানে নিটের এক্সাম দিতে যাওয়ার সময় তোমাদের অ্যাডমিট কার্ডে তোমরা একটা তোমাদের ফটো অ্যাফিক্স করেছিলে, তো যখন তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যাটেন্ড করতে যাবে তখন তোমরা তোমাদের নিটের অ্যাডমিট কার্ডে একটা ফটো অ্যাফিক্স করবে। তারপর এখানে লেফট থাম্ব ইমপ্রেশন দিয়েছিলে, সেখানে লেফট থাম্ব ইমপ্রেশনটা দেবে, কিন্তু সাইডে একটা জায়গায় যেখানে তোমাদের সিগনেচার করার অপশনটা ছিল, মানে যেখানে তোমাদের সিগনেচার করার জন্য একটা চেক বক্স ছিল, সেখানে তোমরা সিগনেচার করোনি, সেটা তোমরা ইনভিজিলেটরের সামনে গিয়ে সিগনেচারটা করেছিলে। ঠিক তেমনি সেখানে তোমরা সিগনেচারটা করবে না, সিগনেচারটা তোমরা ইনভিজিলেটরের সামনে গিয়ে করবে। আরেকটা বিষয়, অ্যাডমিট কার্ডের পেজ 2 যেটা আছে, যেখানে তোমাদের একটা পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফ অ্যাফিক্স করতে হতো, তোমরা না ওই সেকেন্ড পেজটাকেও নিয়ে যাও। কিছু কিছু ভেরিফিকেশন সেন্টারে ওই সেকেন্ড পেজটাও চাইছে, যেমন ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে কিন্তু এই পেজ 1 যেটা আছে অ্যাডমিট কার্ডে সেটা প্লাস পেজ 2 যেখানে তোমাদের পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফটা ফিক্স করতে হতো সেই পেজটাও চাইছে। তো তোমরা কী করবে, তোমাদের অ্যাডমিট কার্ডের পেজ 1টাকে যেরকমভাবে বললাম সেরকমভাবে ফিল করবে এবং পেজ 2তেও তোমাদের পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফটাকে অ্যাফিক্স করে নিয়ে যেও। তাতে করে কী হবে, হয়তো বা এরকম হতে পারে যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন সেন্টারে এটা চাইলো না, কিন্তু যদি চেয়ে বসে ডকুমেন্ট ভেরিফিকেশন সেন্টারে তখন তোমাদের আর এদিক ওদিক ছোটাছুটি করতে হবে না, তোমাদের কাছে থাকবে। তাহলে অ্যাডমিট কার্ডের পেজ 2টাতে একটা পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফ অ্যাফিক্স করে তোমরা সেটাকে ডকুমেন্টস ভেরিফিকেশন সেন্টারে নিয়ে যাবে, কেমন বলতে পারলাম তাহলে। আচ্ছা, এরপর নিট ইউজি 2025 যেটা র্যাঙ্ক কার্ড আছে সেই র্যাঙ্ক কার্ডটা নিয়ে যেতে হবে, র্যাঙ্ক কার্ড মানে যেটা রেজাল্ট আছে সেটা। আচ্ছা, এজ প্রুফ হিসাবে তোমাদের যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে ডেট অফ বার্থ সার্টিফিকেট অথবা ক্লাস 10-এর পাসিং সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড, এই তিনটের মধ্যে যে কোনো একটা নিয়ে যাও, জেনারেলি সেটা অ্যাকসেপ্ট করে নেয়, কেমন। চেষ্টা করো ডেট অফ বার্থ সার্টিফিকেট আর ক্লাস 10-এর অ্যাডমিটের মধ্যে যে কোনো একটা নিয়ে যাও, আর যদি না থাকে তাহলে পাসিং সার্টিফিকেট নিয়ে গেলে অনেক সময় ভেরিফাই করে দেয়, ওকে। আচ্ছা, এরপর ক্লাস 12-এর মার্কশিট তোমাদেরকে নিয়ে যেতে হবে ফর ভেরিফিকেশন অফ মার্কস। 12-এর মার্কশিট সবার কাছে আছে, সেটা তোমরা নিয়ে যাও। আচ্ছা, মেডিকেল সার্টিফিকেট ফ্রম এ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। মেডিকেল সার্টিফিকেট কী করে বানাতে হয় তার উপর একটা ডিটেল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ করা আছে, সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে রাখবো, কেমন। আচ্ছা, এর সাথে সাথে তোমরা দুটো তোমাদের কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যাও এবং চেষ্টা করো এই ফটোগ্রাফটা সেরকমই নিয়ে যাওয়ার যেরকমটা তোমরা নিটের অ্যাপ্লাই করার সময় ইউজ করেছিলে। আচ্ছা, আর যদি কোনো পিডব্লিউডি ক্যান্ডিডেট থাকো তাহলে তোমাদের পিডব্লিউডি সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং যেভাবে এখানে মেনশন করা আছে সেভাবে ইস্যু করা পিডব্লিউডি সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে। আচ্ছা, এখানে মেডিকেল সার্টিফিকেটের ক্ষেত্রে একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেটের নিচে যে জায়গাটায় তোমাদেরকে ফটো অ্যাফিক্স করতে হয়, মানে মেডিকেল সার্টিফিকেটের পেজ 2টা দেখবে, ঠিক আছে, সেখানে একটা জায়গায় তোমাদের ফটো অ্যাফিক্স করতে হয়। তো এই ফটোটাকে কিন্তু ডক্টরকে দিয়ে, মানে যাকে দিয়ে তুমি মেডিকেল সার্টিফিকেটটা বানাচ্ছ ওনাকে দিয়ে অ্যাটাস্টেড করাবে, কেমন। এই ফটোতে ওনার সিল থাকবে এবং ফটোর উপরে ওনার সিগনেচার থাকবে, ওকে। বলতে পারলাম তাহলে পুরো বিষয়টা। আর একটা বিষয় অনেকে জিজ্ঞেস করে যে এই ফটোটা নিটের মতো সেম হতে হবে কিনা, হলে ভালো হয়, যদি না হয় তাহলেও অনেক সময় অ্যাকসেপ্ট করে নেয়। ফটোটা দেখে যেন বোঝা যায় তুমি, তাহলেই হবে, ঠিক আছে। খুব ভালো হয় যদি এখানে তোমরা সেই ফটোটা অ্যাফিক্স করতে পারো যেটা তোমরা নিটে ইউজ করছো, চেষ্টা করো সেই ফটোটাই অ্যাফিক্স করে। ফটোর নিচে যদি ডেট অ্যান্ড তোমাদের নাম মেনশন করা নাও থাকে তাও কোনো অসুবিধা হয় না, বাট চেষ্টা করো নিটে তোমরা যেটা ইউজ করেছিলে সেম ফটো ইউজ করো। যদি না থাকে তাহলে একটা রিসেন্ট কালার্ড ফটোগ্রাফ অ্যাফিক্স করে নিয়ে যাবে, কেমন। আচ্ছা, আর প্রত্যেকটা ডকুমেন্টস, যতগুলো ডকুমেন্টস আছে প্রত্যেকটা ডকুমেন্টসকে তোমরা অরিজিনাল, তার পাশাপাশি একটা সেলফ অ্যাটাস্টেড ফটোকপি নিয়ে যাবে। মানে সেলফ অ্যাটাস্টেশন মানে ধরো তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টটাকে তোমরা জেরক্স করবে, ঠিক আছে, যেটাকে আমরা ফটোকপি বলি, জেরক্স করবে। জেরক্স করে এবারে ধরো এটা তোমাদের জেরক্স ডকুমেন্ট, মানে জেরক্স করা ডকুমেন্টটা, এবার এর নিচে এখানে সাইন করে তোমরা ডেট দেবে,
কেমন? সিগনেচার করে নিচে ডেট দেবে। যখন তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন সেন্টারে যাচ্ছ, ডকুমেন্ট ভেরিফিকেশন সেন্টারে যাওয়ার আগে এই বিষয়টা মাথায় রাখবে, তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টটাকে তোমরা অ্যাজ ইট ইজ জেরক্স করবে। কেমন? করে নিচে যেখানে একটু ফাঁকা থাকবে সেই জায়গায় সিগনেচার করে, রানিং হ্যান্ডে সিগনেচার করবে, ফুল সিগনেচার করবে, করে নিচে তোমরা ডেটটা বসাবে। কেমন? বলতে পারলাম তাহলে পুরো বিষয়টা। আর তার পাশাপাশি একটা নন সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি নিয়ে যাবে। তার মানে তোমরা আলটিমেটলি অরিজিনাল ডকুমেন্টসের সাথে দুটো জেরক্স কপি নিয়ে যাচ্ছ, যার মধ্যে একটাকে তোমরা সেলফ অ্যাটাস্টেড করে ডেট দেবে নিচে, আর একটা হচ্ছে তোমরা কোনো রকমের কোনো সেলফ অ্যাটাস্টেড করছো না, তোমরা নর্মাল যে জেরক্স কপিটা হয় বা ফটো কপিটা হয় সেটাই তোমরা নিয়ে যাচ্ছ। কেমন? তাহলে পুরোটা বোঝাতে পারলাম যে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং কীভাবে তোমরা ডকুমেন্টসটা নিয়ে যাবে। এরপর আমি ওবিসিদের ইস্যুটা ডিসকাস করি। ঠিক আছে? দেখো, প্রথমত হচ্ছে ওবিসিদের ক্ষেত্রে কী দেখা যাচ্ছে, মানে যারা ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটস আছো, ওবিসি এ অথবা ওবিসি বি, তাদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে ডকুমেন্টস ভেরিফিকেশন সেন্টার থেকে ওদেরকে অ্যাডভাইস করা হচ্ছে যে তোমরা তোমাদের ডকুমেন্টটাকে রিভ্যালিডেট অথবা রিইস্যু করিয়ে নিয়ে আসো। এবারে আমি তোমাদেরকে বলে দিই, এসডিও অফিস অথবা বিডিও অফিস যথেষ্টভাবে কোঅপারেট করছে এই সার্টিফিকেটগুলোকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইস্যু করানোর জন্য। কেমন? অনেক সময় কি হয়, একটা মিসকমিউনিকেশন হয়ে যায়, মানে এসডিও অফিসে গিয়ে তোমরা হয়তো বোঝাতে পারো না যে এই ডকুমেন্টটা তোমাদের কত আর্লি দরকার এবং কেন দরকার। কেমন? তো সেই জন্য কিছু সাপোর্টিভ ডকুমেন্টস নিয়ে যেতে হবে। আমি প্রত্যেকটা বিষয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে এক এক করে আলোচনা করছি। তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেটা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যাবে। মোটামুটি এরকম একটা ইউজার ইন্টারফেস তোমরা দেখতে পারবে। এখানে তোমরা ওবিসি বলে যে অপশনটা আছে এই অপশনটা ক্লিক করলে এরকম দেখবে পপ আপ চলে আসবে। এখানে অ্যাপ্লাই ফর ওবিসি বলে যে অপশনটা আছে এই অপশনটা ক্লিক করবে। অ্যাপ্লাই ফর ওবিসি এই যে অপশনটা আছে এই অপশনটা তোমরা ক্লিক করবে। কেমন? করার পর দেখবে তোমাদের সামনে এরকম একটা ইউজার ইন্টারফেস খুলে আসে। এখানে তোমরা এই ড্রপডাউন মেনুতে ক্লিক করলে এখানে সিলেক্ট অপশনটা তোমরা ইয়েস করবে। যদি তোমাদের কাছে একটা ডিজিটাল কাস্ট সার্টিফিকেট থাকে, মানে ডিজিটাইজড কাস্ট সার্টিফিকেট থাকে, তাহলে এখানে তোমরা ইয়েস করবে, করে এখানে সার্টিফিকেট নাম্বার আর ডেট অফ ইস্যু দেবে, দিয়ে ভেরিফাই অপশনটা ক্লিক করবে। এই অপশনটা ক্লিক করার সাথে সাথে দেখবে এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে অটোমেটিক্যালি তোমাদের সমস্ত ডিটেইলস চলে আসছে। কেমন? এই পর্যন্ত এগুলোকে তোমরা এডিট করতে পারবে না, এখানে তোমাদের অটোমেটিক্যালি সমস্ত ডিটেইলস চলে আসে। এরপর বাকি যে ম্যান্ডেটরি ফিল্ডসগুলো আছে যেখানে এরকম স্টার মার্ক দেওয়া আছে সেগুলোকে ফিল করবে। ফিল করার পর নিচে দেখবে সাবমিট বলে একটা অপশন আছে, এই অপশনটায় তোমরা ক্লিক করলে তোমাদের এই ফর্মটা সাবমিট হয়ে যাবে। এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই আগেই, যাতে করে তোমরা প্রত্যেকটা ডকুমেন্টস আগে থেকে রেডি করে রাখতে পারো। এখানে কিন্তু তোমাদের প্যারেন্টাল ইনকাম সার্টিফিকেট সাবমিট করতে হবে। প্যারেন্টাল ইনকাম সার্টিফিকেট সাবমিট যেটা তোমরা করবে, একটা জিনিস এখানে মাথায় রাখবে, প্যারেন্টাল ইনকাম সার্টিফিকেটটা কিন্তু এসডিও অথবা বিডিওকে দিয়ে ইস্যু করা ইনকাম সার্টিফিকেট হতে হবে। মানে কাউন্সিলর বা লোকাল মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে দিয়ে ইস্যু করা সার্টিফিকেট কিন্তু এখানে জেনারেলি অ্যাকসেপ্ট করে না। তোমাদের সার্টিফিকেটটা এসডিও অথবা বিডিওকে দিয়ে ইস্যু করা ইনকাম সার্টিফিকেট হতে হবে। প্যারেন্টাল ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে এবং সার্টিফিকেটটা এসডিও অথবা বিডিওকে দিয়ে ইস্যু করা সার্টিফিকেট হতে হবে। আচ্ছা, অনেক সময় কী হয়, এখানে টিটিএস আপলোড করলেও হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে সেটা তোমাদেরকে আগে এসডিও অফিসে গিয়ে জিজ্ঞেস করে আসতে হবে। কেমন? যদি তোমাদের কাছে প্যারেন্টাল ইনকাম সার্টিফিকেট এই মুহূর্তে না থাকে, যে এসডিও বা বিডিওকে দিয়ে ইস্যু করা প্যারেন্টাল ইনকাম সার্টিফিকেট এই মুহূর্তে তোমাদের কাছে নেই, অনেক সময় কী হয়, টিডিএস আপলোড করলে, মানে তোমাদের প্যারেন্টাল যে টিডিএস আছে, বাবা যদি সার্ভিস হোল্ডার হন তাহলে ওনার যেটা টিডিএস আছে সেটাকে আপলোড করলেও হয়ে যায়, কিন্তু সেটা হবে কি না হবে, মানে টিডিএসটা আপলোড করলে হবে কি না হবে, সেটা তোমাদেরকে তোমাদের যে কনসার্নিং এসডিও অফিস আছে সেখানে গিয়ে জিজ্ঞেস করে আসতে হবে যে এই মুহূর্তে আমাদের কাছে প্যারেন্টাল ইনকাম সার্টিফিকেটটা নেই, তাহলে আমি টিডিএস আপলোড করবো কি করবো না। আর এই যে ইনকাম সার্টিফিকেটটা তোমরা আপলোড করবে, ইনকাম সার্টিফিকেটটা পিডিএফ ফর্ম্যাটে আপলোড করতে হবে এবং পিডিএফটার সাইজ কিন্তু লেস দ্যান 100 KB হতে হবে। তো যখন তোমরা অ্যাপ্লাই করতে বসবে, মেক শিওর তোমাদের কাছে যে প্যারেন্টাল ইনকাম সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটার সাইজ লেস দ্যান 100 KB। আচ্ছা, এর পাশাপাশি তোমাদের একটা রিসেন্ট কালার্ড ফটোগ্রাফ আপলোড করতে হবে এবং ফটোগ্রাফটার ক্ষেত্রেও কিন্তু সেম রুল আছে, ফটোগ্রাফটার সাইজ লেস দ্যান 100 KB হতে হবে এবং ফটোগ্রাফটা জেপিজি ফর্ম্যাটে তোমাদেরকে আপলোড করতে হবে। মানে যেরকমভাবে ফটো আপলোড করি আমরা সেরকমই ফটো তোমাদেরকে আপলোড করতে হবে। ওকে, বোঝাতে পারলাম? আচ্ছা, পুরো ফর্মটা ফিল করে যখন তোমরা সাবমিট অপশনটা ক্লিক করবে তখন দেখবে তোমাদের সামনে একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে এসেছে। ঠিক আছে? একটা অ্যাপ্লিকেশন ফর্ম মানে একটা অ্যাপ্লিকেশন লেটার টাইপের চলে এসেছে, যেখানে তোমাদের সমস্ত ক্রেডেনশিয়ালসগুলো মেনশন করা আছে এবং সেখানে নিচের দিকে দেখবে মোস্ট প্রবলি 3rd নাম্বার পেজ কি 2nd নাম্বার পেজ, সেখানে এরকম একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ আছে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার অ্যাড্রেস এবং তোমরা কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করলে, মানে ওবিসি এ এর জন্য অ্যাপ্লাই করলে না ওবিসি বি এর জন্য অ্যাপ্লাই করলে, সেটা এখানে মেনশন করা থাকবে। কেমন? আর এখানে তোমাদের কমিউনিটিটার নাম মেনশন করা থাকবে, এখানে তোমাদের একটা ফটো দেখতে পারবে, যে ফটোটা তোমরা আপলোড করেছো সেই ফটোটা এখানে দেখতে পারবে, আর এখানে যে ডেটে তোমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করলে সেই ডেটটা এখানে দেখতে পারবে। এবারে তোমরা এই যে ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এসডিও অফিসে যাবে, এর সাথে সাথে আরও কী কী ডকুমেন্ট নেবে সেটার ব্যাপারেও আমি ডিসকাস করছি। জাস্ট একটা জিনিস একটুখানি তোমাদেরকে বলে নিই, সেটা হচ্ছে যদি কোনো ক্যান্ডিডেট এরকম থাকো যার ওবিসি সার্টিফিকেটটা অনেকটা পুরনো ওবিসি সার্টিফিকেট, তো সেই ক্যান্ডিডেটটা কী করবে, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা ভিজিট করবে, এরকম একটা ইউজার ইন্টারফেস দেখতে পারবে। এখানে গিয়ে তোমরা এসসি এসটি আর ওবিসি এই যে অপশনটা আছে না এই অপশনটা ক্লিক করবে। করার পর এখানে দেখবে চেক সার্টিফিকেট বলে একটা অপশন আছে। কেমন? চেক সার্টিফিকেট বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের নাম দেবে আর ইস্যু ডেট দেবে।
মানে তোমাদের সার্টিফিকেটে যে নামটা আছে সেই নামটা এবং সার্টিফিকেটটা যবে ইস্যু হয়েছে সেই ইস্যু ডেটটা দিবে, দিয়ে এখানে সার্চ অপশনটা ক্লিক করবে। দেখবে নিচে তোমাদের সার্টিফিকেটের ডিটেলস দেখাচ্ছে এবং সেখানে দেখবে এরকম মোস্ট প্রবাবলি একদম বাঁদিকে সেখানে তোমাদের সার্টিফিকেটের ডিজিটাল নাম্বারটা মেনশন করা থাকে। এরকমভাবে থাকে, উপরে ডিজিটাল নাম্বার, নিচে ম্যানুয়াল নাম্বার। তো যে ডিজিটাল নাম্বারটা এখানে মেনশন করা আছে সেই ডিজিটাল নাম্বারটা নিয়ে তোমরা এখানে পুট করবে, ঠিক আছে? করার পর এখানে ইস্যু ডেটটা দিয়ে ফার্দার যেরকম স্টেপ বললাম সেরকম স্টেপ ফলো করবে, কেমন? আচ্ছা, আর যদি না দেখায়, মানে দেখা গেলো কোনো ডিটেলসই দেখা যাচ্ছে না, সার্টিফিকেট নাম্বার এখানে দেওয়ার পরে কোনো ডিটেলসই দেখা যাচ্ছে না, ঠিক আছে? তখন তোমরা কী করবে? তখন কিন্তু তোমাদেরকে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এখানে দেখো, এখানে অ্যাপ্লাই ফর ওবিসি সার্টিফিকেট, এখানে তো ক্লিক করলে এই জায়গাটা অ্যাপ্লাই ফর ওবিসি সার্টিফিকেট। এরপর এখানে তোমাদেরকে নো অপশনটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, দেখো এখানে তোমাদেরকে এখানে এই ড্রপডাউন মেনু থেকে তোমাদেরকে নো অপশনটা ক্লিক করতে হবে, কেমন? করার পর তারপরে তোমাদেরকে যেরকমভাবে ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হয় সেরকমভাবে পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। ওকে, তাহলে বোঝাতে পারলাম পুরো বিষয়টা। আচ্ছা, এরপর আমরা দেখব যে তোমরা এইচডিও অফিসে কী কী ডকুমেন্ট নিয়ে যাবে। প্রথমত যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা জেনারেট হলো, এই অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং তার সাথে সাথে যে অ্যাপ্লিকেশন ফর্মটা জেনারেট হয়েছে, ঠিক আছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা নিয়ে যাবে। মানে এটা মোস্ট প্রবাবলি 3rd নাম্বার পেজ হবে, এর আগে দেখবে অ্যাপ্লিকেশন ফর্ম এসছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমরা প্রিন্ট আউট করবে অ্যাজ ইট ইস। ওকে, আবারও বলে দিচ্ছি, এই অ্যাকনোলেজমেন্ট স্লিপের আগে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা থাকবে, মোস্ট প্রবাবলি 2টো পেজের অ্যাপ্লিকেশন ফর্ম হবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটায় তোমাদের বেসিক ক্রেডেন্সিয়ালসগুলো মেনশন করা থাকবে যেগুলো তুমি এন্টার করেছো। তো সেই 1 নম্বর আর 2 নম্বর পেজটা প্লাস এই 3 নম্বর পেজে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা থাকবে। এগুলো এই 3টে পেজই তোমরা অ্যাজ ইট ইস প্রিন্ট আউট করবে। যদি 4টে পেজ জেনারেট হয় তাহলে 4টে পেজ অ্যাজ ইট ইস প্রিন্ট আউট করবে। করে নিয়ে তোমরা তোমাদের লোকাল যে এইচডিও অফিস আছে সেই এইচডিও অফিসে যাবে, কেমন? আচ্ছা, লোকাল এইচডিও অফিস মানে যে এইচডিও অফিসের আন্ডারে তোমাদের বাড়ি সেই এইচডিও অফিসে যাবে, গিয়ে একটা অ্যাপ্লিকেশন লেটার এইচডিওকে লিখতে হবে। অ্যাপ্লিকেশন লেটারটা কীভাবে লিখবে, ফরম্যাটটা আমি আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা সেটাকে ডাউনলোড করে অ্যাজ ইট ইস লিখে নিতে পারো। ওকে, আচ্ছা, এর পাশাপাশি অ্যাকনোলেজমেন্ট স্লিপ উইথ অ্যাপ্লিকেশন লেটার, যেটা তোমাদেরকে বললাম সেরকমভাবে তোমরা নিয়ে যাবে। একটু আগে যেটা তোমাদেরকে বললাম যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ আর অ্যাপ্লিকেশন লেটার কী হয়, অ্যাপ্লিকেশন লেটার মানে অ্যাপ্লিকেশন ফর্ম হবে এখানে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন ফর্ম আর অ্যাকনোলেজমেন্ট স্লিপ কী হয় সেটা তোমরা দেখলে একটু আগে, তো ওটা নিয়ে যাবে। আচ্ছা, তার পাশাপাশি বার্থ সার্টিফিকেট অথবা ক্লাস 10th এর অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট, মানে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট তোমরা নিয়ে যেতে পারো, ডেট অফ বার্থ সার্টিফিকেট, অথবা তার পাশাপাশি ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেটটা তোমরা নিয়ে যেতে পারো। ওকে, অরিজিনাল প্লাস জেরক্স কপি নিয়ে যাবে। আচ্ছা, এবারে যে অ্যাপ্লিকেন্ট মানে তোমার ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই 3টের মধ্যে যা যা ডকুমেন্ট আছে, যদি 2টো থেকে 2টোই নিয়ে যাও, যদি 3টে থেকে 3টি নিয়ে যাও, 3টেকে জেরক্স করে নিয়ে যাবে, কেমন? অরিজিনাল নিয়ে যাবে, তার সাথে সাথে একটা বা 2টো ফটোকপি নিয়ে যাও। ওকে, আচ্ছা, এর পাশাপাশি পেরেন্টের আইডি কার্ড মানে তোমার বাবার ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, এই 3টের মধ্যে বেসিক্যালি যে কোনো 2টো নিয়ে যেতে হয়, কেমন? 3টে নিয়ে যাও। যদি একটা থাকে, দেখা গেল যে কোনো কারণে ভোটার কার্ডটা হারিয়ে গেছে, শুধু আধার কার্ড আছে, তাহলে আধার কার্ডেরই জেরক্স কপি নিয়ে যাও, ঠিক আছে? অরিজিনাল প্লাস জেরক্স কপি নিয়ে যাও। ওকে, আচ্ছা, এর পাশাপাশি ইনকাম সার্টিফিকেট ফ্রম বিডিও আর এসডিও, প্যারেন্টাল ইনকাম সার্টিফিকেট হবে, এটা তোমার ইনকাম সার্টিফিকেট নয়, কেমন? প্যারেন্টাল ইনকাম সার্টিফিকেট এসডিও অথবা বিডিও থেকে ইস্যু করে নিয়ে যাও। এটা কিন্তু প্যারেন্টাল ইনকাম সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং সার্টিফিকেটটা এসডিও অথবা বিডিও থেকে কালেক্ট করা ইনকাম সার্টিফিকেট হতে হবে। যদি তোমার বাবা একজন সার্ভিস হোল্ডার হন তাহলে অনেক সময় পে স্লিপ অথবা টিটিএস দিলেও হয়ে যায়, বাট এই বিষয়টা তোমরা আগে তোমাদের যে এসডিও অফিস আছে সেখানে গিয়ে জিজ্ঞেস করে ব্যাপারটাকে কনফার্ম করে তারপর তোমরা অ্যাপ্লাই করবে, নাহলে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্টও হতে পারে, কেমন? তো এই বিষয়টা তোমরা একটু দেখে নিও তোমাদের অ্যাকর্ডিংলি। এইচডিও অথবা বিডিও অফিসে গিয়ে আগে একবার জিজ্ঞেস করে এসো, এইচডিও অফিসে গিয়ে জিজ্ঞেস করে এসো, কেননা কাজগুলো জেনারেলি এইচডিও অফিস থেকেই হয়। আচ্ছা, আর তোমাদের যে পুরনো ওবিসি সার্টিফিকেট আছে সেটা, তার পাশাপাশি তার ফটোকপি, যতগুলো ডকুমেন্টস এখানে আমি তোমাদেরকে বললাম প্রত্যেকটা ডকুমেন্টসে তোমরা অ্যাটলিস্ট একটা বা 2টো করে জেরক্স কপি নিয়ে যাও। অ্যাটলিস্ট একটা তো নিয়ে যাও, পারলে 2টো করে জেরক্স কপি নিয়ে যাও। 2টো করে জেরক্স কপি বা 2টো করে ফটোকপি তোমরা প্রত্যেকটা ডকুমেন্টে নিয়ে যাবে। ওকে, তার পাশাপাশি প্রত্যেকটা ডকুমেন্ট তোমরা অরিজিনালও নিয়ে যাবে, কেমন? অরিজিনাল প্লাস 2টো করে জেরক্স কপি নিয়ে যাও, কেমন? একটাই লাগবে বাট 2টো নিয়ে যাও, কেমন? আচ্ছা, সাপোর্টিং ডকুমেন্টসের কথা এখানে আমি কেন বলছি, কেননা অনেক সময় এইচডিও অফিস অথবা বিডিও অফিসে না এই ব্যাপারটা তোমরা বুঝিয়ে উঠতে পারবে না যে আমাদের এটা কেন দরকার এবং ইমিডিয়েটলি কেন দরকার। তো ওনাদেরকে এটা বোঝানোর জন্য তোমরা কী করবে, তোমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটির যে ইনফরমেশন বুলেটিনটা আছে, মানে নিটিউজি 2025-এর যেটা ইনফরমেশন বুলেটিনটা আছে সেটার পেজ নাম্বার 1 to 6 তোমরা অ্যাজ ইট ইস প্রিন্ট করে নিয়ে যাবে। অনেকগুলো পেজ আছে, 15টার মতো বোধহয় পেজ আছে, প্রত্যেকটা পেজ লাগবে না, 1 থেকে 6 নম্বর পেজ প্রিন্ট করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওনাদেরকে দেবে যে দেখুন আমাদের কাছে এরকম নতুন ইস্যু করা ওবিসি সার্টিফিকেট চাইছে, ডকুমেন্ট ভেরিফিকেশন করার লাস্ট ডেট 8 তারিখ, তো 7 তারিখের আগে এনি হাউ আমাদেরকে নতুন ওবিসি সার্টিফিকেট লাগবে। ওনাদেরকে ভালোমতোভাবে বোঝানোর চেষ্টা করবে, ওনারা বুঝবেন, কেমন? আর তার পাশাপাশি তোমরা নিটিউজি 2025-এর র্যাঙ্ক লেটার বা যেটা রেজাল্ট আছে সেটা নিয়ে যাও, ওনাদেরকে বোঝানোর চেষ্টা করো যে তোমাদের সার্টিফিকেটটা কেন দরকার। ডেফিনেটলি ওনারা বুঝে যাবেন, ভালো মতো হয়ে বোঝানোর চেষ্টা করো, ওনারা বুঝে যাবেন। ওকে, আচ্ছা, এরপরে এখানে একটা প্রশ্ন আসে যে তোমাদের কি এনসিএল সার্টিফিকেটের দরকার পড়বে কি পড়বে না এর সাথে, কেমন? আমি বলে দিচ্ছি, দেখো, যেহেতু তোমাদের সার্টিফিকেটটা যখন রিভ্যালিডেট হয়ে আসবে তখন সেখানে যে ইস্যু ডেটটা মেনশন করা থাকবে সেই ইস্যু ডেটটা হবে হচ্ছে কি কারেন্ট ডেট। এবারে
তোমরা যদি WBMCCর ইনফরমেশন বুলেটিনটা ভালোমতোভাবে পড়ো তাহলে তোমরা দেখবে যে সমস্ত সার্টিফিকেট 1 এপ্রিল 2025 পর ইস্যু করা সার্টিফিকেট হবে, মানে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট 1 এপ্রিল 2025 পর ইস্যু করা ওবিসি সার্টিফিকেট হবে, সেই সমস্ত ওবিসি সার্টিফিকেটের অ্যাগেনস্টে, মানে সেই সমস্ত ওবিসি সার্টিফিকেটের জন্য তোমাদেরকে NCL প্রোভাইড করতে হয় না। NCL লাগবে না তোমাদের। যাদেরই ওবিসি সার্টিফিকেট 1 এপ্রিল 2025 পর ইস্যু করা ওবিসি সার্টিফিকেট হবে তাদের ক্ষেত্রে নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট প্রডিউস করতে হয় না। এটা WBMCCর ইনফরমেশন বুলেটিনেই মেনশন করা আছে। কেমন? তো অ্যাকর্ডিং টু WBMCC তোমাদের কিন্তু কোনো রকমের কোনো NCL এর দরকার হবে না, যেহেতু তোমাদের সার্টিফিকেটটা কারেন্টলি ইস্যু করা সার্টিফিকেট হবে। যেখানে যে ডেটটা মেনশন করা থাকবে অবভিয়াসলি সেটা 1 এপ্রিল 2025 পরের একটা ডেট হবে। তো সেই জন্যই কিন্তু তোমাদের এই ওবিসি সার্টিফিকেটের জন্য আলাদা করে NCL সার্টিফিকেট মানে নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট শো করতে হবে না। এই সার্টিফিকেটের মধ্যেই লেখা আছে, দেখো এখানেই লেখা আছে, দিস ইজ অলসো সার্টিফাইড দ্যাট হি ডাজ নট বিলং টু দ্য ক্যাটেগরি or persons criminal to whom reservation shall not apply as provide schedule 2 under section 4 of the West Bengal backward classes। তো এখানেই মেনশন করা আছে যে তুমি ক্রিমি লেয়ার থেকে বিলং করছো না, ঠিক আছে? তো এখানেই এই অ্যাফার্মেশনটা দেওয়া আছে। আর যেহেতু এটা এই ফাইন্যান্সিয়াল ইয়ারে ইস্যু করা সার্টিফিকেট হবে, তো এই সার্টিফিকেটের সাথে তোমাদের কোনো রকমের কোনো নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট লাগবে না। এটা কিন্তু একটা রিভ্যালিডেটেড ওবিসি সার্টিফিকেট, মানে যেটা রিসেন্টলি ইস্যু করা হয়েছে ওবিসি সার্টিফিকেট, এবং রিভ্যালিডেশনের জন্য অ্যাপ্লাই করার পরেই সার্টিফিকেটটা পেয়েছে। তোমরা তোমাদের SDO অফিসে গিয়ে সেখানে যিনি ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসার বা ইন্সপেক্টর আছেন ওনার সাথে প্রপারলি কমিউনিকেশন করো, ওনাকে বোঝানোর চেষ্টা করো, উনি ডেফিনেটলি বুঝবেন। এবং এই যে পুরো বিষয়টা আছে পুরো বিষয়টা ওনাকে বোঝাও, ওনার সামনে ডিসক্রাইব করো, এবং সাপোর্টিভ ডকুমেন্ট হিসাবে যে ডকুমেন্টগুলোর কথা তোমাদেরকে বললাম সেই ডকুমেন্টগুলো তোমরা ওনাদেরকে শো করো। ডেফিনেটলি উনি বুঝবেন এবং বুঝে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমাদের কিন্তু একটা রিভ্যালিডেট ওবিসি সার্টিফিকেট ইস্যু করবে। অথবা যদি নতুন সার্টিফিকেটও হয়, যদি নতুন করে সার্টিফিকেট আবার ইস্যু করাতে হয়, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি ওনারা ইস্যু করছেন। SDO অফিস বা BDO অফিস ভীষণভাবে কোঅপারেট করছে। তো তোমরা অ্যাকর্ডিংলি তোমাদের SDO অফিস অথবা BDO অফিসে গিয়ে কথা বলো এবং পুরো বিষয়টা আমাদেরকে বোঝাও। কেমন? ওকে, সো আই হোপ আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে কমন ডাউটসগুলো ছিল প্রত্যেকটা ডাউট ক্রিস্টাল ক্লিয়ার করতে পেরেছি। আজকের এই ভিডিও নিয়ে তোমাদের যার যা মন্তব্য তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। যদি তোমাদের পুরো ডিসকাশনটা ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। কেমন?